শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার 10 সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ গ্রহণ করেছে তদন্ত সংস্থা। আটকের পর ডিবিতে আনিসুল হক সালমান 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ, যে কোনো সময় তোলা হতে পারে আদালতে। ছাগল কাণ্ড সহ সব অর্থ পাচারের বিচার হবে জানালেন অর্থ উপদেষ্টা। 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের আশা গভর্নরের। এবং 1 মাস বন্ধের পর সারা দেশে পুরোদমে খুলেছে প্রাথমিক বিদ্যালয়। প্রথম দিন অনেকটাই কম শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতি। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলা দায়েরের জন্য তদন্তের আবেদন করা হয়েছে। ছাত্র আন্দোলনে নিহত নবম শ্রেণীর ছাত্র আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির বুধবার এই আবেদন দায়ের করেন। আবেদন আমলে নিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সমূলে নির্মূল করার লক্ষ্যে 15 এপ্রিল থেকে 5 আগস্ট নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এটি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ হওয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী এর বিচার হওয়া প্রয়োজন। আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদ ও সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিবাদী করা হয়। আইনের সেকশন 3 সাবসেকশন 1-এ বলা আছে যে বিফোর অ্যান্ড আফটার কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট, তার মানে এই আইনের পূর্বে এবং পরের সকল ঘটনার বিচার এই ট্রাইব্যুনাল করতে পারে। সেজন্যই আমরা দেখছি যে এই সিস্টেম ক্রাইম, এই পরিকল্পিত ক্রাইম, এটা একমাত্র এই ট্রাইব্যুনালে বিচার হওয়া সম্ভব। যেহেতু এটা কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা না, সারা দেশে যেই পরিমাণ ম্যাসাকার হয়েছে সেটা কোনো জুডিশিয়াল কোর্টে বা জেলা জজ কোর্টে, এগুলো সেশন কোর্টে বিচার করার সুযোগ নেই। আমাদের দেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল রয়েছে এবং ইন্টারন্যাশনাল ল রয়েছে। এটির অ্যামেন্ডমেন্টে প্রথম জাতিসংঘই সহযোগিতা করেছে এবং এই আইনে স্পষ্টতই এই ধরনের অপরাধগুলোর বিচারের জন্যই করা হয়েছে। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার 10 মন্ত্রীর বিরুদ্ধে করা গণহত্যার অভিযোগ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন। জুই, আপনি যেমনটি জানছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে কিন্তু শেখ হাসিনা এবং 10 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলায় কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই তদন্তের জন্য বলা হয়েছে এবং সেই তদন্ত আবেদন করা হয়েছে এবং এই তদন্তর অভিযোগও গ্রহণ করেছে তদন্ত সংস্থা। এবং এটি হচ্ছে যে তদন্ত যে দেওয়া হয়েছে, এটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি যাবে, এরপর হচ্ছে তদন্তের জন্য কাজ করার কথা বলা হয়েছে। তবে আজকে কিন্তু আমরা যেটি আইনজীবীর কাছ থেকে জেনেছি যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের যে নির্মূল করার জন্য যে 15 এপ্রিল থেকে 5 আগস্ট নির্বিচারে গুলিবর্ষণ করা হয়, এতে কিন্তু অনেক শিক্ষার্থীরাই বা অনেক মানুষ হচ্ছে নিহত হয় বা আহত হয়। আর এটি তাদের মতে হচ্ছে এটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী এই বিচার হওয়া কিন্তু প্রয়োজন, এই জন্যই তারা এসেছেন। এবং ছাত্র আন্দোলনে নিহত নবম শ্রেণীর ছাত্র আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির এই আবেদনটি হচ্ছে দায়ের করেছেন। এবং এখানে এছাড়াও যদি আমি বলি যে আজকে সকাল থেকে কিন্তু হাইকোর্টে শেখ হাসিনা সহ তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বা সাবেক আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী, এদের বিরুদ্ধে কিন্তু একের পর এক মামলা দায়ের হচ্ছে এবং সেটি কিন্তু হত্যার মামলা এবং বা গুমের মামলা দায়ের হচ্ছে। তবে এই যে গাজী তামিম, তিনি যে আইনজীবী, তিনি কিন্তু আরেকটি কথা বলা হয়েছে যে এই যে 15 এপ্রিল থেকে 5 আগস্ট পর্যন্ত ঘটনার মধ্যে কিন্তু সেখানে আমাদের যে উল্লেখযোগ্য যে সাবেক পলক যিনি আছেন, তিনিও কিন্তু ইন্টারনেট বন্ধ, এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে।
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, হাইকোর্ট প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। গণহত্যা ও স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তাকারীদের দেশ ত্যাগের বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে করা রিটের আদেশকাল। বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হয়। এই রিটে গত সরকারের সময় যারা সাংবিধানিক পদ, সংসদ সদস্য, স্বায়ত্তশাসিত সংস্থার প্রধান, আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন, তারা যাতে বিদেশে গমন করতে না পারে সে বিষয়ে নজরদারি করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ মঙ্গলবার হাইকোর্টে রিটটি করেছেন। এর আগে কোটা আন্দোলন দমনের নামে চালানো গণহত্যায় সরাসরি জড়িত এবং হুকুমদাতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, এ অপরাধে বিগত সরকারের প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের বিচার করা সম্ভব। এ সময় 10 কার্যদিবসের মধ্যে বিচার বিভাগের সবাইকে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশনা দেন উপদেষ্টা। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন আহাদ চৌধুরী। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফ করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি। শুধুমাত্র আমাদের মন্ত্রণালয়ে কোটা আন্দোলন ঘিরে জুলাই ও আগস্টে যে গণহত্যা হয়েছে তাতে জড়িত সবাইকে মানবতা বিরোধী অপরাধে বিচারের আওতায় আনার ঘোষণা দেন আইন উপদেষ্টা। জানান, সাবেক সরকার প্রধানকেও ছাড় দেওয়া হবে না। আমরা জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের প্রথম 5 দিনের গণহত্যার কথা বুঝাচ্ছি। এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণার মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা, আমরা পত্রপত্রিকায় দেখেছি, কিছু মন্ত্রীর নাম দেখেছি। বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেব। আয়নাঘরে ক্ষতিগ্রস্তরাও গুমের মামলা করতে পারবে জানিয়ে তিনি বলেন, সাইবার সিকিউরিটি আইন সহ নিবর্তনমূলক সব আইন সংশোধন বা বাতিল করা হবে। সাগররুনি হত্যার বিচারের আশ্বাসও দেন তিনি। আয়নাঘরে যারা গুমের শিকার হয়েছেন, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আসার স্কোপ তাদের রয়েছে। আপনারা মনে রাখবেন, এই ট্রাইব্যুনালে যে কোনো ব্যক্তি মামলা করতে পারে, এমনকি স্টেটও মামলা করতে পারে। গত 15-17 বছরে যারা নিহত হয়েছেন, গুম হয়েছেন, ওনাদের প্রতি আমাদের দায় রয়েছে হত্যাকাণ্ডের বিচার করা। যতগুলা নিবর্তনমূলক আইন আছে সেটা লিস্ট করেছি। ডেফিনেটলি আমরা এগুলি বাতিল বা সংশোধনে যেটা প্রয়োজন সেটা করব। আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন। সাগররুনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকব। বিচার বিভাগে কর্মরত সবাইকে 10 কার্যদিবসের মধ্যে দেশে বিদেশে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা। সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। কোটা আন্দোলন ঘিরে সব মামলায় চলতি মাসেই প্রত্যাহারের ঘোষণাও দেন আইন উপদেষ্টা। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 25 জনের বিরুদ্ধে করা মামলার আবেদন এজাহার হিসেবে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে সকালে ঢাকার সিএমএম আদালতে এ মামলার আবেদন করা হয়। শুনানি শেষে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন বিচারক ফারজানা শাকিলা সুমু চৌধুরী। মামলায় অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক র্যাব ডিজি বেনজির আহমেদ। এ মামলায় আসামি করা হয়েছে র্যাবের অজ্ঞাত আরও 25 সদস্যকে। আমাকে একটা চেয়ারে বসিয়ে প্রায় ঘন্টাখানেক নির্যাতন করা হয় এবং পাশে পাথর টকবক করতেছিল গরম পানিতে এবং বলা হচ্ছিল যে আমি ওই দলের সমর্থক কেন, আমি যদি ওই দলের সমর্থক কেন হব, এবং বলা হয় যে এই গরম পাথর এখন তোমাকে দেওয়া হবে এবং ড্রিল মেশিন আমার পাশে ড্রিল মেশিন অন করা হয় যে এই ড্রিল মেশিন দিয়ে হাঁটু ফুটো করা হবে। তো যাই হোক, এই ধরনের নির্মম নির্যাতন ওখানে চলে, টানা 2-4 দিন আমার উপরে চলে এই অত্যাচার। একটা কোটা আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে করা গুলিতে 9 শিশু হত্যার বিষয়ে তদন্ত চেয়ে করা রিটের আদেশ আগামীকাল। বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হয়।
এদিকে কারাবন্দীদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছেন আদালত। ফলে সাক্ষাতে আর বাধা থাকল না। বিস্তারিত প্রতিবেদনে। কোটা আন্দোলনের সময় রাজপথের আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকে ছোড়া হয় গুলি। এতে নিহত হয় 9 শিশু। বুধবার শিশু নিহতের ঘটনায় ক্ষতিপূরণ ও তদন্ত চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার আদেশ দেবেন আদালত। বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বে দ্বৈত বেঞ্চে এ শুনানি হয়। শুনানিতে হেলিকপ্টার থেকে গুলি করা ও গুলি করার আদেশ কে দিয়েছে তা তদন্ত প্রয়োজন বলে মন্তব্য করেন হাইকোর্ট। এদিকে গেল 21 জুলাই কারাবন্দীদের সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাৎ সাময়িকভাবে স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ। কালকে হিয়ারিংয়ের জন্য ছিল, কিন্তু অ্যাটর্নি জেনারেল টাইম দিছে। আজকে যেটা বলছি, আজকে সেটা তিনি শুনছেন। আমার মূল সাবমিশনটা হলো যে মায়ের কোলে, ঘরের ভিতরে, ছাদের মধ্যে, বাড়িতে থাকা অবস্থায়, বাড়ি পেরিফেরিতে থাকা অবস্থায় এই শিশু সন্তানরা গুলিবিদ্ধ হলো কিভাবে, এইটার একটা 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করতে হবে অ্যাট শার্প, উইদাউট ডিলে। আমার পিটিশনটা এটি আছে। সেই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে আত্মীয় স্বজন ও আইনজীবীদের দেখা করার সুযোগ দিতে নির্দেশ দেন হাইকোর্ট। যে অনেক বয়স্ক নারীরা তাদের ছেলেদের দেখতে এসছে, স্ত্রীরা তাদের স্বামীদের দেখতে এসছে, ছোট ছোট বাচ্চারা তাদের বাবাকে দেখতে এসছে, অনেকে তাদের বোন ভাইদেরকে দেখতে এসছে, কাউকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। এখন যে অবস্থা, এই অর্ডারটা যদি এখন পর্যন্ত বহাল থাকে, তার মানে হচ্ছে 3 সপ্তাহ ধরে যারা কারাগারে আছে বিনা বিচারে এবং যারা সাজাপ্রাপ্ত, কেউ কিন্তু তার স্বজনদের সাথেও দেখা করতে পারেনি, আইনজীবীদের সাথে দেখা করতে পারেনি। এই জন্য আমরা স্থগিতাদেশ চেয়েছি। আমরা জানি না এর মধ্যে এই আদেশটা পাল্টানো হয়েছে কিনা, আমরা আশা করছি পাল্টানো হয়েছে বা বাতিল করা হয়েছে। বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 7 দিনের রিমান্ডে চাইবে পুলিশ। যে কোনো সময় তাদের আদালতে নেওয়া হবে। মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মইনুল হাসান। জানান, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় ঢাকার সদরঘাট এলাকা হতে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটক করা হয়। তাদেরকে নিউ মার্কেট থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। নেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে। এই মুহূর্তে নিম্ন আদালতে আছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরিফ, এখন পর্যন্ত কি কি মামলা হলো আর গ্রেপ্তারকৃতদের আজ আদালতে তোলা হবে কি? বিস্তারিত জানাবেন। জুই, আমি এই মুহূর্তে আদালত চত্বরে আছি। সকাল থেকে আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম যে সালমান এফ রহমান এবং কি যে অন্য আইনমন্ত্রী যিনি আনিসুল হক, তারা গতকাল রাতে যখন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিল, নৌপথে তাদেরকে গ্রেফতার করা হয় রাজধানীর সদরঘাট থেকে। এরপরে আজকে সকাল থেকে আদালতে তোলার কথা ছিল, এখন পর্যন্ত তাদেরকে আদালতে আনা হয়নি। তবে আমরা যতটুকু জেনেছি যে সন্ধ্যার আগেই তাদেরকে আদালতে তোলা হবে এবং 7 দিনের রিমান্ড দাবি করা হবে। আপনি জানেন যে কোটা বিরোধী আন্দোলনে নিউ মার্কেট এলাকায় যে সংঘর্ষ হয়েছে পুলিশের সঙ্গে, সেখানে 2 জন সাধারণ শিক্ষার্থী নিহত হয়েছে এবং সেই শিক্ষার্থী নিহত হওয়ায় নিউ মার্কেট থানায় 2টি মামলা হয় এবং নিউ মার্কেট থানার সেই 2টি মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। আদালত পাড়ায় এই মুহূর্তে যে সাধারণ আইনজীবীরা রয়েছে তারা অপেক্ষা করছে এবং বিভিন্নভাবে তারা স্লোগান দিচ্ছে এবং আমরা দেখতে পেরেছি যে আদালত চত্বরে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি রয়েছে, যাতে করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এখানে বিজিবি সদস্যরা রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে, তারা চেষ্টা করছে এই জিনিসটাকে শৃঙ্খলার মধ্যে রাখার জন্য। এবং আমরা দেখেছি কিছুক্ষণ পর পরে আদালত পাড়া উত্তেজিত হয়ে পড়ছে। যেসব সাধারণ আইনজীবীরা রয়েছে তারা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে এবং তারা অপেক্ষা করছে কখন নাগাদ তাকে এই আদালতে আনা হবে।
তবে সে আদালতে আনার জন্য এখনো পর্যন্ত তিনি যেহেতু ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে আছেন, এখনো সেখানে আছেন, এখন পর্যন্ত তাকে সেখানে বের করা হয়নি এবং তাকে বের করলে এই কোর্টে নিয়ে আসা হবে এবং যে 35 নম্বর কোর্টটি রয়েছে সে কোর্টে তাকে তোলা হবে এবং সেখানে 7 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। এবং 7 দিনের রিমান্ডে পুলিশ যেটি বলছে যে নিউ মার্কেটে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের সঙ্গে সরাসরি এই দুইজন জড়িত রয়েছে, সেখানে জিজ্ঞাসাবাদে হয়তো বা আরো অনেক তথ্য পাওয়া যাবে। এই ছিল আমার কাছে আদালত পাড়া থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, নিম্ন আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। এবার অন্য প্রসঙ্গ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থের সদ্ব্যবহারের কথা উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, অর্থের অপচয় রোধে সমন্বয় প্রয়োজন। দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আর বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, রিজার্ভের সংকট থাকায় হিসেব করে আমদানি ব্যয় নির্ধারণ করা হবে। তৌফিক মাহমুদ মুন্নার সহায়তায় আরো জানাচ্ছেন আহাদ চৌধুরী। বুধবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থের সদ্ব্যবহারের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, অর্থের অপচয় রোধে সমন্বয় প্রয়োজন। এই সমন্বয় রোধের জন্য অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক, বিদেশ থেকে ধার করা হোক, এই দুইটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া। অপচয় করবো না। দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। একজনকে শাস্তি দিতে হলে দুষ্টের দমন শিষ্টের পালন, আমি আগে দুষ্টের দমন করতে হলে প্রসিডিওর লাগবে। আমার বিশেষ ক্ষমতা ডিসকাশন না, এটা চ্যালেঞ্জ করবো, আমাকেও বলবে। আর শিষ্টের পালনের ওটা প্রসেস আছে, তাই না? ভালো কাজ করলে আমি আমার পকেটে টাকা দিয়ে দিলাম, কিন্তু সরকারি কোষাগার থেকে তো টাকা দিতে হবে। পরে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রিজার্ভ সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, সব হিসেব করেই আমদানি ব্যয় নির্ধারণ করা হবে। রিজার্ভের সংকট আছে, সংকট ওভারনাইট যাবে না, এটাকে আমরা দেখব। আমি এখন বাংলাদেশ ব্যাংকে যাই নাই, আমাদের হিসাব করতে হবে যে আমরা কতখানি সাপ্লাই দিতে পারি বাজারে, একটা যাতে ট্রানজ্যাকশনাল ফ্লো যেটাকে আমরা বলি সেটাকে মেনটেন করে একটা ব্যালেন্সড ওয়েতে, মানে কি বলবো, একটা সংকীর্ণ পথ, খুব সাবধানে হাঁটতে হবে, কিন্তু হাঁটতে হবে এবং সামনের দিকেই যেতে হবে। রিজার্ভ বাড়াতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা করার কথাও জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। সাবেক পুলিশ প্রধান ও গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ সহ 16 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আলাদা 2টি মামলার আবেদন করেছে বিএনপি। এদিকে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। দেশব্যাপী গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে রাজধানীর মালিবাগ এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। এ সময় যুবদলের নেতারা অভিযোগ করেন, ক্ষমতা চিরস্থায়ী করতে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী। তারা মনে করেছিল এই সকল হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ভবিষ্যতে তারা চিরকালের জন্য বাংলাদেশের ক্ষমতাকে পাকাপোক্ত করে ফেলবে, বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড় করে দিয়েছিল রাষ্ট্রের বিভিন্ন সংস্থাকে। সভা থেকে আমরা যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের জন্য আমরা শেখ হাসিনার ফাঁসি কামনা করছি। দেশ ছেড়ে পালিয়ে গেলেও স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে পিলখানা, হেফাজতের সমাবেশ, ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সময়ে মানুষ হত্যার দায়ে বিচারের দাবি জানান নেতারা। সেনা অফিসারদের এই আওয়ামী সরকার হত্যা করেছে বিডিআর পিলখানায়, সাংবাদিক সাগর নুরিকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে, ইলিয়াস আলী সহ অসংখ্য নেতা কর্মীকে খুন করেছে, হেফাজতের শাপলা চত্বরে অসংখ্য আলেমকে হত্যা করেছে। প্রত্যেকটি হত্যার বিচার আমরা দাবি করছি। যেই সমস্ত আওয়ামী মন্ত্রী এবং প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী এই হত্যাকাণ্ডে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। আমরা তাদের ফাঁসির দাবি চাই। এদিকে 2022 ও 24 সালের জুলাইয়ে বিএনপির পল্টন কার্যালয়ে লুটপাট, ডাকাতি, অস্ত্র উদ্ধারের নাটক সহ
বিএনপি নেতাকর্মীদের হয়রানি, নির্যাতন, হামলা মামলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে পল্টন থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন বিএনপির মামলা ও তথ্য সংরক্ষণ কর্মকর্তা সালাউদ্দিন খান। রিজভী আহমেদের রুমের কক্ষে রাখে 3টি অবৈধ অস্ত্র, গোলাবারুদ সহ, এবং আমাদের যে 3য় তলায় আপনার অবৈধভাবে শতাধিক বোম রাখে। এইগুলা রেখে তারা পরে যায় নাটক সাজিয়ে পরে আবার পুনরায় প্রবেশ করে কারেন্ট অফ করে দিয়ে প্রবেশ করে ওইগুলো নিয়ে চলে যায়। এই সংক্রান্ত বিষয়ে তারা যে অবৈধভাবে অস্ত্র মজুদ রাখলো, অবৈধভাবে অস্ত্র বহন করলো, অবৈধভাবে বিস্ফোরক ঘটালো, আমাদের সামনে নিজেরাই বোম বিস্ফোরণ ঘটায়, ককটেল বিস্ফোরণ ঘটায়, জিনিসপাতি চুরি করে নিয়ে তারা যে গেল, সে বিষয়ে একটা আমরা মামলা করার জন্য এসেছি। আর ওই ডাকাতি করে নিয়ে গেছিল 22 সালে, তার একটা 2টো মামলার এফআইআর নিয়ে এসেছি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশ জুড়ে ঘটে যাওয়া সব হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ নিয়ে বিএনপির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে দলটি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সত্যিকার অর্থে ফ্যাসিবাদ নির্মূল করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে না পারলে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ বৃথা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রংপুরে আবু সাঈদের বাড়িতে তার কবর জিয়ারত শেষে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সালমান এফ রহমান ও আনিসুল হকরা যে দুঃশাসন, অনিয়ম, দুর্নীতির পাহাড় গড়েছে তারই ফল তাদের আজকের পরিণতি। বাংলাদেশকে তারা ধ্বংসস্তূপ বানিয়েছে, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে দেশের মানুষের উপর বলেও ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। তারা যে দুর্নীতি এবং যে দুঃশাসন পাহাড় সৃষ্টি করেছিল তারই ফলশ্রুতি হচ্ছে সালমান এফ রহমান আর আনিসুল হক। যে দুঃশাসন, অত্যাচার, নির্যাতন করে তারা সমগ্র জনগণের উপর চালিয়েছে এবং বাংলাদেশে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। তারই ফল হচ্ছে এই মানুষদের গ্রেপ্তার, জনগণের বিজয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে প্রায় 1 মাস বন্ধ থাকার পর খুলেছে প্রাথমিক বিদ্যালয়। তবে প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। কয়েকদিনের মধ্যে উপস্থিতি বাড়বে বলে আশা শিক্ষকদের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার ও ছাত্র জনতার আন্দোলন ঘিরে প্রায় 1 মাস বন্ধ থাকার পর আজ সব প্রাথমিক বিদ্যালয় খুলেছে। উৎসব মুখর পরিবেশে নোয়াখালীতে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। তবে শিক্ষার্থীদের উপস্থিতি অন্য সময়ের তুলনায় কম। 5ই আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর 6ই আগস্ট লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয় খুললেও উপস্থিতি কম ছিল। তবে এখন বেড়েছে কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতি। আমরা তাদের ক্লাস করব, যেভাবে সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের পুরো দমে ক্লাস শুরু হয়েছে এবং আমাদের প্রথম দিন হিসাবে আমাদের উপস্থিতি অনেক ভালো। ময়মনসিংহে খুলেছে প্রাথমিক বিদ্যালয়ের দরজা। শিক্ষার্থীদের মধ্যে এখনো আতঙ্ক না কাটায় ক্লাসে উপস্থিতি কম। শিক্ষকরা বলছেন, হোম ভিজিটের মাধ্যমে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা হবে। আগামী সপ্তাহ থেকে আমরা পুরো দমে চেষ্টা করবো আমার শতভাগ শিক্ষার্থী উপস্থিত রাখার জন্য। মাদারীপুরে 720টি প্রাথমিক বিদ্যালয় খুলেছে, তবে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কম। গ্রস্ত হয়েছে আমাদের বাচ্চাদের, তাদের জন্য আর কোনো সমস্যা না হয় সেই দিক যেন বিদ্যালয় কর্তৃপক্ষ দেখে। গত 17 জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশের থানায় কার্যক্রম শুরু করেছে পুলিশ সদস্যরা। সেনাবাহিনীর পাশাপাশি তাদের সহায়তা করছে শিক্ষার্থীরা। পুলিশ সদস্যরা কর্মস্থলে ফেরায় স্বস্তি ফিরেছে জনমনে। সে সঙ্গে নতুন বাংলাদেশ নির্মাণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে নিরলস ভূমিকা রাখার প্রত্যয় পুলিশের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিহ ইসলাম মেমের ডেস্ক রিপোর্ট। পুলিশ সদস্যরা কাজে ফিরে আসায় মানুষের জীবনযাত্রায় ফিরেছে স্বস্তি। বুধবার বাঘেরহাট শহরের বিভিন্ন এলাকায় দেখা যায় পুলিশ সদস্যদের সরব উপস্থিতি। থানার পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত কাজে ফেরায় খুশি জনগণ। গাজীপুরের থানাগুলোতে পুলিশের সাথে আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। মহাসড়কে ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থীদেরও সড়কে কাজ করতে দেখা যায়।
পুলিশকে সব ধরনের সহায়তার আশ্বাস শিক্ষার্থীদের। যথেষ্ট পরিমাণ এখন তো পুলিশ ভাইরা নামছে, তাদের পাশাপাশি আমাদের স্টুডেন্ট ভাইরা অনেক হেল্প করতেছে। আগে যে একটা আতঙ্ক ছিল মানুষের ভিতরে, এটা এখন আর নাই। এখন সব ভালো, এইভাবে দেশ চললে আমরা খুশি। সাভারে সেনাবাহিনী ও আনসারদের সাথে নিয়ে পুলিশ সদস্যরা সীমিত আকারে শুরু করেছে আশুলিয়া থানার কার্যক্রম। এতে খুশি এলাকাবাসী। রাজশাহীতে স্বাভাবিক হতে শুরু করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। থানাগুলোতে শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম। দায়িত্বে ফিরেছেন ট্রাফিক পুলিশ। এতে নিরাপদ বোধ করছেন রাজশাহীবাসী। প্রশাসনের লোকজন আস্তে আস্তে কর্মস্থলে আসতে শুরু করেছেন। থানাগুলো তো দেখতে পাচ্ছেন যে থানাগুলো স্বাভাবিক হয়ে গেছে। তো আস্তে আস্তে আমাদের মনেও যে আতঙ্ক ছিল আস্তে আস্তে দূর হচ্ছে। বগুড়ায় সেনাবাহিনীর সহায়তায় শুরু হয়েছে 12টি থানার পুলিশি কার্যক্রম। নেওয়া হচ্ছে অভিযোগ এবং জিডি। তবে অবকাঠামোগত ক্ষতি হওয়ায় সদর থানার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে। পুলিশ দায়িত্বে ফিরে আসায় দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে প্রত্যাশা দেশবাসীর। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশের মতো কার্যক্রম শুরু করেছে পটুয়াখালীর মহিপুর থানা পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে কুয়াকাটার সমুদ্র সৈকত পরিষ্কার করে মহিপুর থানা পুলিশ। এতে সহযোগিতা করেন স্থানীয় সাধারণ মানুষ ও পর্যটকরা। তবে সেখানে টুরিস্ট পুলিশের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে ফারজান ইসলামের ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর কুয়াকাটা উপজেলার সমুদ্র সৈকত পরিষ্কারের মধ্য দিয়ে শুরু হয়েছে থানা পুলিশের কার্যক্রম। ছাত্র জনতা, পুলিশ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন, স্থানীয় সাধারণ মানুষ ও পর্যটকদের যৌথ উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে শুরু করে ফিশ ফ্রাই মার্কেট পর্যন্ত চলে এই কার্যক্রম। এ সময় পুলিশ ও ছাত্র জনতা মিলেমিশে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আপনারা জানেন আমরা আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করেছি। জয়ী হওয়ার পরে বাংলাদেশ পুলিশ কেউই এখন পর্যন্ত মাঠে নামেনি, বাট আমাদের যে থানা পুলিশ আছে, মহিপুর থানা পুলিশ, তারা অলরেডি মাঠে আসছে। আপনারা যারা ট্যুরিস্ট আছেন তারা নির্বিঘ্নে আমাদের কুয়াকাটা আসতে পারেন। আমাদের পুলিশরা অলরেডি মাঠে নেমে আসছে আর আমরাও আছি, কোনো সমস্যা নেই। আজকের সবকিছু ভুলে গিয়ে আমরা আমাদের ভাইদেরকে নিয়ে মাঠে নেমেছি। আমরা সবাই মিলে চাই একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়তে। আজকে বিচে বিচ ক্লিন করলাম। এ থেকে আমরা সারা বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিতে চাই যে তারা আমাদের বন্ধু, তারা আসুক, তারা বিভিন্ন থানায় যোগদান করুক। আমরা তাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করব। পর্যটকদের সেবায় মহিপুর থানার পুলিশ নিয়োজিত থাকবে বলে আশ্বাস দেন এই ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা যেহেতু আমাদের কার্যক্রম শুরু করছি, সুতরাং কুয়াকাটা একটি পর্যটন এলাকা। এখানে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসেন। তাদেরকে আমরা আশ্বাস করতে পারি যে তারা যদি এখানে আসেন এই কুয়াকাটা ঘুরতে, আমরা তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করব। সবার সহযোগিতায় সাগরকন্যা খ্যাত কুয়াকাটা বীচকে দূষণমুক্ত করার ঘোষণা দেন পুলিশ ও ছাত্র জনতা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।